প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আমরা সাধারণত বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন দিক নিয়ে কথা বলে থাকি, আলোচনা করে থাকি, বিতর্ক করে থাকি, কিন্তু আজকে আমরা বাংলাদেশের রাজনীতির সঙ্গে প্রবাসে বাংলাদেশের যে মূলধারার রাজনীতি চর্চা হয়, যে ফর্মে বা যে প্রক্রিয়ায় এই রাজনীতিটি সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে এই রাজনীতির প্রকাশ ঘটেছে, সেটির কারণে নানাভাবে নানা ফোরামে প্রশ্ন উঠেছে যে প্রবাসে বাংলাদেশের রাজনীতি থাকার প্রয়োজন আছে কিনা বা এটির উপযোগিতা কি। সেইটি নিয়েই কথা বলবার জন্য আজকে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। দুজন অতিথির একজন বিশ্বাস করেন যে বাংলাদেশের যে রাজনীতি, মূলধারার রাজনীতি, সেটা প্রবাসে থাকা উচিত। কেন উচিত সেটি তিনি ব্যাখ্যা করবেন। এবং আরেকজন অতিথি তিনি মনে করেন যে যে ধারায় বা যেভাবে চলছে এই রাজনীতি সেটির আসলে কোনো উপযোগিতা নেই এই মুহূর্তে। আমি তাদের সঙ্গে, অর্থাৎ অতিথিদের সঙ্গে আপনাদেরকে শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন মনজুরুল আজিম পলাশ। তিনি লেখক এবং অধিকার কর্মী। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী থাকাকালীন ছাত্র রাজনীতির সঙ্গে, বামধারার ছাত্র রাজনীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আজকে তিনি বিশ্লেষক হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন কাউন্সিলর মঈন কাদরি। তিনি লন্ডনের একটি কাউন্সিল বা বারা যেটিকে বলা হয়, বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম, সেটির সাবেক মেয়র। বর্তমানে তিনি কাউন্সিলর, গ্রিন পার্টি থেকে তিনি নির্বাচিত হয়েছেন এবং ওই দলের বার্কিং ড্যাগেনহাম কাউন্সিলের তিনি নেতা। যেটি কাউন্সিলরদের গ্রুপটি রয়েছে বা ফোরামটি রয়েছে সেটিকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। আমি আজকের এই অনুষ্ঠানের শুরুটা করতে চাই মনজুরুল আজিম পলাশ আপনাকে দিয়েই। অসুবিধাটা কোথায় প্রবাসে যদি বাংলাদেশের রাজনীতি থাকে? মোটা দাগে আপনার আপত্তির জায়গাটা কোথায় যদি একটু বলেন জনাব পলাশ। আমি বলার আগে একটু 100 বছরেরও আগে একটু যেতে চাই। মানে 1915 খ্রিস্টাব্দে গান্ধী সাউথ আফ্রিকা থেকে ভারতে ফিরে যায়। কেন? কারণ সেখানে তিনি নিজেও বর্ণ বৈষম্যের শিকার হন এবং সাম্রাজ্যবাদী যে শক্তির যে একটা খুব কি বলা যায় ঋণাত্মক দিক, সেটা দেখেন এবং নিজেও আসলে হচ্ছে যে সেটার অভিজ্ঞতা নেন খুব দুঃখজনক ভাবে। তাকে ট্রেনের ফার্স্ট ক্লাস থেকে তাকে নামিয়ে দেওয়া হয় ভারতীয় বলে। এবং তিনি ব্যারিস্টার ছিলেন, স্যুট কোট পরতেন এবং 3 পিস পরতেন, কেতাদুরস্ত একটা অবস্থা। এবং উনি বুঝতে পারেন যে এই অবস্থাটার পরিবর্তন ঘটাতে হলে মানে এটা ওই ভারতবর্ষে ফেরত যেতে হবে, ভারতের স্বাধীনতা আন্দোলনটা সম্পন্ন করতে হবে এবং সাম্রাজ্যবাদীর যে রাজনৈতিক যে শক্তি সেটার বিরুদ্ধে জয়ী হতে হবে। এবং তিনি খুব অপ্রাসঙ্গিক তখন মনে করেছিলেন তার সাউথ আফ্রিকা থাকাটা এবং তার যে এই 3 পিস, তার ব্যারিস্টার। তখন মনে হয়েছিল যে তিনি ভারতীয় এবং তিনি সাদা নয়, তিনি কালো বর্ণের একজন মানুষ। এটাই হচ্ছে তার প্রধান পরিচয়। এবং তার মনে হয় যে তার হচ্ছে যে যদি কিছু করতে হয় তাহলে ভারতবর্ষে গিয়েই রাজনীতিটা করতে হবে। তো এটা আমার কাছে একটা চরম একটা উদাহরণ যে রাজনীতিটা আসলে কেউ যদি করতে চায়, কেউ যদি যথাযথ আসলে ভূমিকা রাখতে চায়, তার সেই সমাজের মধ্যেই তার সেই কর্মকাণ্ডটা করতে হবে। এবং বাংলাদেশের ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম আমি এটা দেখেছি, শুধু বিলেত বলে না, বিভিন্ন জায়গায়, যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর শাখা হচ্ছে যে এই প্রবাসে আছে এবং এখানে হচ্ছে যে এক ধরনের শাখা হিসাবে কর্মকাণ্ড পরিচালনা করে। সেই জায়গাটাই হচ্ছে আমার আপত্তি এবং এটার কোনো উপযোগিতা আছে বলে আমি মনে করি না। আমি আবার এটারও আমি বিরোধিতা আমি করব না বা এটা করাটা খুব অনুচিত হবে। সেটা হচ্ছে বিভিন্ন ক্রান্তিকালে তৎপর থাকা যেতে পারে, মুক্তিযুদ্ধের মতো বিষয় বা আরো বড় কোনো বিষয়, যখন দেশের মধ্যে
চলবে, তখন অবশ্যই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। কিন্তু জনাব পলাশ, এই যে ক্রান্তিকাল বা প্রয়োজনটা, এটা খুব আপেক্ষিক না? মানে ধরা যাক কেউ একজন আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন বা জামাত করেন, তার দল যখন আক্রান্ত হয়, তার পরিবার যখন আক্রান্ত হয়, তিনি তখন মনে করেন যে বাংলাদেশের ভেতরে একটা কর্তৃত্ববাদী ব্যবস্থার অবসান ঘটানোর জন্য বাংলাদেশে আর তার কোনো স্পেস নেই। কাজে বিদেশে হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে শুরু করে আমরা দেখেছি, লন্ডনের পার্সপেক্টিভে যদি দেখি, হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্সে গিয়ে তারা লবি করছেন। তো সেটাকে তো তারা একমাত্র উপায় হিসেবে দেখেন, সেটাকে কি আমরা বিরোধিতা করতে পারি কিনা? না, বুলবুল, আমি প্রতিক্রিয়া জানানোর বিরোধিতা কিন্তু আমি করছি না। কিন্তু আমার কথাটা হচ্ছে যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এদের দেশে যে কর্মকাণ্ড, সেটার শাখা হিসাবে সমান্তরাল ভাবে এখানে কর্মকাণ্ডের কিছু নাই। প্রতিক্রিয়া তো জানানো যাবেই। মুক্তিযুদ্ধ সময় বিলেতের অনেক বড় ভূমিকা ছিল, এরপরেও স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় দেখেছি, সাম্প্রতিক সময়েও আমরা দেখেছি। দেশের ক্রান্তিকালে নাগরিক বা তার কোনো দল যদি তিনি সমর্থন করেন, সেটার প্রতিক্রিয়া হিসাবেও তিনি সেটা করতে পারেন। কিন্তু এখন আমি আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি, কিন্তু জনাব পলাশ, আপনি দেখেন যে ওই প্রতিক্রিয়াটা জানানোর জন্য আপনাকে তো কিছু মানুষের সংগঠন প্রয়োজন হয়, মানে তাদেরকে সংগঠিত হয়েই কাজটা করতে হয়। তো সেটার অংশ হিসাবে যদি ইস্ট লন্ডনে একটা অফিস থাকে, বা নিউ ইয়র্কে যদি একটা অফিস থাকে, জ্যাকসন হাইটসে যদি একটা অফিস থাকে, এবং সেখানে তারা জড়ো হয়ে দেশের মতো করেই তাদের নিজেদের দলের যে এজেন্ডাগুলো রয়েছে, নীতি আদর্শ রয়েছে, সেটার ভিত্তিতে যদি কার্যক্রম পরিচালনা করেন, সমস্যাটা কোথায়? প্রতিক্রিয়া জানানোর জন্য কোনো দল করার প্রয়োজন নাই, এটা আমি মনে করি। আর এখন হচ্ছে যে এমন একটা আধুনিক সময়ে আমরা বসবাস করছি, সংগঠনের কনসেপ্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কখনো কখনো এখন একটা ব্যক্তিও একটা দলের চেয়ে অনেক বড় ভূমিকা রাখে। এই যে প্যালেস্টাইন মানে আন্দোলনের কথা যদি আপনি দেখেন বা ধরেন, এটা কিন্তু একটা গ্লোবাল একটা মুভমেন্ট, এবং এটার জন্য কেউ কিন্তু কোনো দল করছে না। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালরা একটা একটা কনসার্ন হচ্ছে, নেমে আসছে, তাৎক্ষণিকভাবে একটা জনসমুদ্র তৈরি হচ্ছে, একটা 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 সংগঠন প্রক্রিয়া হচ্ছে। এটার জন্য কোনো আনুষ্ঠানিক দল করে সেই দলের কর্মসূচি অনুযায়ী দৈনন্দিন তৎপরতা করার কিছু। ধন্যবাদ। এটা আমার ধন্যবাদ। আসবো আপনার কাছে আবারও। কাউন্সিলর মঈন কাদরী, আপনার কাছে আসতে চাই। আপনি মনে করেন যে প্রবাসে বাংলাদেশের রাজনীতি থাকা দরকার, এবং সেই প্রয়োজনীয়তা, বা আপনি যদি অধিকারের প্রশ্নে আসেন যে সেটি রাজনীতি করার অধিকার তাদের রয়েছে কিনা, সেই আলোচনায় যাবার আগে আমি যদি আপনাকে প্রশ্নটা এভাবে করি যে সাম্প্রতিক সময় বাংলাদেশের রাজনৈতিক দলের ব্যানারে যে ধরনের কর্মকাণ্ড লন্ডনের বাইরে, সাম্প্রতিক সময় আমরা অক্সফোর্ডে দেখেছি, কিছুদিন আগে সোয়াসে দেখেছি, বাংলাদেশের সাবেক তত্ত্বাবধায়ক নয়, ইন্টারিম গভর্নমেন্ট যেটা, সেটির একজন উপদেষ্টা এসেছিলেন, তার সঙ্গে যা কিছু করা হয়েছে, যে ভাষায় স্লোগান দেওয়া হয়েছে, এটা আগেও হয়েছে। মানে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপিও করেছে প্রতিবাদ, এবং সেটার ভাষা এবং সেটার আচরণ কখনো কখনো ভব্যতার মাত্রাকে ছাড়িয়ে গেছে। এই বাস্তবতাকে জেনে আপনি কি বলবেন যে না, এটা ঠিকই আছে, এভাবে চলতে পারে? নিঃসন্দেহে যারা আমাদের সমাজকর্ম করে এবং যারা রাজনীতি নিয়ে চিন্তা করে, তারা সর্বাগ্রে চিন্তা করে মানুষের স্বাধীনতা নিয়ে, মানুষের স্বাধিকার নিয়ে, এবং মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে। তো আমরা সকলেই জানি যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিভিন্ন পর্যায় রয়েছে। প্রথমে যদি আমার বাক স্বাধীনতাকে খর্ব করা হয়, তখন বাক স্বাধীনতাটাকে অর্জনের জন্য সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। শুধু এটা বাংলাদেশেই নয়, আপনি পৃথিবীর যদি চারদিকে দেখেন, যখন মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হয়, মানুষ যখন অধিকারের কথা বলতে পারে না, তখন কিন্তু মানুষ খড়গহস্ত হয়। আমাকে অবশ্যই দুদিকেই চিন্তা করতে হবে, যে আমাদেরকে বুঝতে হবে যারা রাস্তায় নেমেছে তারা কিন্তু সহসা রাস্তায় ছিল না, তাদের রাস্তায় নামার পিছনে কারণটা কি, এবং যদি কারণটা যদি আপনি খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করেন, তাহলে হয়তোবা বুঝতে পারবেন যে তাদের কথা শোনার মতো কোনো মানে প্রতিষ্ঠান হয়তোবা তারা পায়নি, অথবা তাদের কথা বলতে গেলে তাদেরকে বাকরুদ্ধ করা হয়েছে, এবং তার ফলশ্রুতিতেই তারা আজকের যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে এবং তাদের
এই আচরণটি, এটা আমার কাছে মনে হয়। এবং আমার কাছে মনে হয় যে এটি একটি প্রতিবাদের ভাষা। প্রতিবাদের ভাষাটা কোনো সময় কলমে হয়, কোনো সময় গানে হয়, কোনো সময় আগুনে হয়, কোনো সময় তাপে হয়। এটা অন্য কিছু ভাবে দেখি না। এটা একটি কার্যক্রম বলে আমি মনে করি। না, কিন্তু আপনি আহ, স্লোগানের মানে স্লোগান দেবার অধিকার তো রয়েছে, কিন্তু স্লোগানের যে ভাষা এবং আপনি সেখানে বর্ণবাদী এবং মিসোজিনিস্ট যে কি বলবো যে অভিযোগ, সেই অভিযোগও রয়েছে যে যেভাবে বলা হচ্ছে, গালি দেওয়া হচ্ছে, তাতে কি ওয়াইডার যে কমিউনিটিতে আমরা বাস করি বিদেশে, শুধু লন্ডনের কথা বলছি না, সেটি যুক্তরাষ্ট্রে হতে পারে, মধ্যপ্রাচ্যে হতে পারে, যে কোনো জায়গায়, সেখানে কি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে? মানে আপনি অধিকারের বিষয়টাকে আমি সম্মান রেখেই বলছি, যে যেভাবে চলছে এটা আপনার কাছে কি মনে হয় যে এই বাস্তবতায় আমরা কতটুকু আমাদের ভাবমূর্তিটাকে আসলে অক্ষুণ্ণ রাখতে পারছি? আমার কাছে মনে হয় ভাবমূর্তির ব্যাপারটি আসে যে আপনার শিক্ষার নিক্তিতে আপনি আপনার জাতিসত্তাকে কতটুকু শিক্ষিত করতে পারলেন এবং সেই শিক্ষিত জনসম্পদ কতটুক আপনাকে প্রতিদান দিতে পারলো। আজকে যদি আমাদের ভাবমূর্তির কথা বলা হয় তাহলে তো আমাদেরকে বলতে হবে আমাদের ব্যুরোক্রেসির অবস্থাটা কি। ব্যুরোক্রেসির অবস্থাটা যদি আপনি দেখতে চান যে তারা আসলে তো আমাদের কনসিস্ট অফ হাইলি এডুকেটেড ইন্ডিভিজুয়াল, অ্যান্ড ইফ উই আস্ক ইউ দ্য হোয়াট ব্যুরোক্রেসি আর ডুইং, আমাদের যে রিটার্ন, আমাদের বাংলাদেশের যে ইন্টারেস্ট রেটটা এখন আমাদের যে অবস্থা, এই অবস্থাতে এবং আমাদের বড়োয়িং এর যে অবস্থাটা, আপনি যদি এই সিম্পলি একটা প্যারামিটারটাকে দেখেন, আমাদের বড়োয়িং এর অবস্থা কোথায় গিয়েছে, এটা থেকে আমাদের ভাবমূর্তি আসলেই ভালো হচ্ছে। আমাদের যে না না, আরবিট্রেশন কিন্তু আছে, সেটা তো আমাদের সমালোচনার ভাষা তো রয়েছে জনাব মঈন কাদরী। আপনি একটা জিনিস, আপনি যেহেতু এই দেশের রাজনীতি করেন, আপনি লক্ষ্য করেছেন যে আপনার সাবেক দল লেবার পার্টির যিনি এখন নেতা বা প্রধানমন্ত্রী, সংসদে তাকে একটি শব্দ প্রয়োগ করার কারণে একজন এমপিকে, দুজন এমপিকে বের করে দিয়েছেন স্পিকার। কিন্তু এটা তো একটা ডেকোরাম, একটা সভ্য দেশে আপনি কোন ভাষায় কথা বলতে পারবেন, কোন ভাষায় কথা বলতে পারবেন না, সেটা তো একটা মানদণ্ড রয়েছে। তো সেই জায়গাটা আমরা অতিক্রম করছি কিনা? আমি আসলে কাউকে সাপোর্ট করছি না। আমি যে জিনিসটা সবসময় আমি মনে করি, আমি সবসময় বঞ্চিতদের পাশে থাকার এবং বঞ্চিতদের কথা বলার চিন্তা করি। এবং আমার কাছে সবসময় মনে হয় যে যে মানুষটা রাস্তায় বসে গিয়েছে সে মানুষটা অবশ্যই অধিকার বঞ্চিত, এবং যে ছেলেটি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছে সে তার অধিকার নিয়ে চিৎকার করছে। তো এখন তার ব্যবহারিক যে ব্যাপারটা সেটা আসলে আপেক্ষিক, আপনি যেটা প্রথমেই বললেন। এখন সে যে ভাষাতে স্বাচ্ছন্দ্য মনে করছে এবং সে জানে যে কোন ভাষাতে কথা বললে মানুষের কানে তার কথাটা যাবে। এবং আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে আপনি যে কথাগুলো বলছেন যে আমাদের বাংলাদেশ থেকে কিছু অতিথি এসেছিল এবং তাদের যারা বিরুদ্ধাচারণ করে তাদের ব্যবহারিক যে বিধিগুলো ছিল সেগুলো আপনার কাছে খুব চক্ষুশূল মনে হতে পারে, কিন্তু আসলে এটা তো তাদের প্রতিবাদের ভাষা। এবং আমাদের কিন্তু তাদের কাছে বোঝা উচিত যে তাদের এই প্রতিবাদের ভাষাটার কারণটা কি। আমাদের পলাশ ভাই যেরকম প্রথমেই বলে উঠলেন যে গান্ধী সাহেবের একটি উপমা দিলেন, এবং গান্ধী সাহেব একজন ব্রিটিশ এডুকেটেড মানুষ ছিলেন, এবং গান্ধী সাহেবের হিস্ট্রি আমরা দুদিক থেকেই জানি। এবং গান্ধী সাহেব ওয়াজ এ ব্রিটিশ প্রোডাক্ট। উনি যেভাবে আন্দোলনটি করেছিলেন এবং উনি যে যাত্রা থেকে যাত্রা বিরতির ফলে উনি ওনার দেশে ফিরে এসেছিলেন এবং তার ফলশ্রুতিতে উনি যেভাবে আন্দোলনটি করেছিলেন, আমার কিন্তু এখনো বিশ্বাস হয় না গান্ধী সাহেবের এই নেগোসিয়েটিভ আন্দোলনের ফলে আমাদের ভারতের স্বাধীনতাটা এসেছিল। ভারতের স্বাধীনতাটা কিন্তু প্রকৃতপক্ষে এসেছিল যে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেকে, এটা আমার মতামত না, এটা অনেক অনেক ক্রিটিক্স এর মতামত, সুভাষচন্দ্র বোস যখন উনি সশস্ত্র সংগ্রামের জন্য জার্মানিতে অবস্থান করছিলেন এবং উনি মানে মিত্র বাহিনীর সাথে কাজ শুরু করলেন, তখন কিন্তু আমাদের এই একটা নেগোসিয়েশন হলো, তখন আমাদের লেবার পার্টি ক্ষমতায় আসলেন এবং তারা কিন্তু সেইটার মানে এখানে ব্রিটিশ পার্লামেন্টের অ্যাক্টের মাধ্যমে তারা কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল। তো আমাদের আসলে অনেক সময় থাকে অধিকার আদায়ের জন্য মানুষের ব্যবহারটা পরিবর্তন হয়, এবং এটাকে আমি এখনো অশালীন মনে করি না। আমরা যদি হিউম্যান রাইটস দেখি, আপনি দেখেন আমাদের আজকে প্যালেস্টাইনিয়ানের একটা পতাকা নিয়ে যদি কেউ রাস্তায় দাঁড়ায়,
80 বছরের একজন স্কুল টিচার, 90 বছরের একজন ডাক্তার শুধু একটা ছোট A4 সাইজে তার নাতি একটি প্যালেস্টাইনের পতাকা আঁকিয়ে দিয়েছে, সে সেটা নিয়ে খুব শালীনভাবে একটা আপেল খাচ্ছে কোনো একটা পার্কে বসে, এবং তার জন্য তাকে দেখবেন যে খুব বড় বড় মানে মাসল ম্যান পুলিশ অফিসার তাকে তুলে নিয়ে যায় কারারুদ্ধ করছে। তো আসলে মানে আমার যেটা মনে হয় যে তারা তাদের অধিকার নিয়ে রাস্তায় নেমেছে, এবং তারা তখনই ঘরে ফিরবে যখন তাদের অধিকারটা বাস্তবায়ন হবে। জি, তো আমার জি, আসবো আপনার কাছে আবার। আমি জনাব পলাশ আপনার কাছে আসতে চাচ্ছি। আমরা আলোচনাটাকে ওই বাংলাদেশের রাজনীতির প্রয়োজনীয়তার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই, এবং এটা নিয়ে আসলে আরো অনেক কিছু জানার আছে, বোঝার আছে। পলাশ, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই আলোচনার শুরুতেই বোধহয় এই প্রশ্নটি চলে আসে যে আসলে যারা রাজনীতি করেন তারা কি তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যই কি করেন, নাকি এর পেছনে আরো অনেক কারণ রয়েছে, যেটি কাউন্সিলর কাদরি বলার চেষ্টা করলেন যে এটা তো অধিকার। এই বিষয়টিকে মেনে নিয়েই আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা আমাদের অভিজ্ঞতা দেখেছি কমিউনিটির সঙ্গে আমাদের যে যোগাযোগ, অনেক কারণে তারা রাজনীতি করছেন, সবসময় যে অধিকার সেটি নয়। তো আপনার কাছে মানে প্রাথমিকভাবে জানতে চাইছি যে এই কারণগুলোকে আপনাকে কি খুব মহৎ মনে হয়, নাকি নিজেদের সুবিধা একটা বলবো যে ক্ষমতা কাঠামোর মধ্যে থাকার একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখেন আপনি কখনো কখনো? প্রথম আমি জাস্ট এই অনুষ্ঠানের সময় নষ্ট করব না মঈন ভাইয়ের গান্ধী বিষয়ক কথার উত্তর দিয়ে, কিন্তু আমি এইটুক শুধু বলতে চাই যে গান্ধীর কথাটা আমি বলেছিলাম সেই অর্থে যে রাজনীতি করতে হলে নিজের স্বদেশে ফেরত যেতে হবে। আমি সেই বিশ্লেষণ কিন্তু এখানে করিনি যে তার সহিংসতা বা অহিংসতা কতটুকু সঠিক বা বৈধ, বা তিনি ব্রিটিশের প্রোডাক্ট কি প্রোডাক্ট না, সেটা কিন্তু এখানে প্রাসঙ্গিকও না আজকে। সেটা নিয়ে হাজার হাজার পৃষ্ঠা লেখা যাবে, কিংবা হাজার হাজার ঘন্টা কথা বলা যাবে। তো আজকে আমি উদাহরণটা সেটা দিয়েছি যে রাজনীতি যদি করতে হয়, যে সমাজ কাঠামোতে আপনি করবেন তার অভ্যন্তরে আপনার যেতে হবে। আপনি কি সহিংসভাবে করবেন না অহিংস, সেটা অন্য ব্যাপার। দুই নাম্বার হচ্ছে বুলবুল যে কথা বললেন সেটা অনেক পরিবর্তন হয়েছে। রাজনীতি এখন আগে যে একটা সময় ছিল 70 পর্যন্ত, বা যখন সমাজতান্ত্রিক বিশ্ব ছিল পৃথিবীতে, আদর্শের রাজনীতিটা ছিল, এবং বিশ্ব দুই ভাগে ভাগ ছিল, এবং আদর্শের রাজনীতিটা ছিল, এবং আমাদের জনপদেও আমরা কিন্তু আদর্শের রাজনীতিটা প্রত্যক্ষ করি। সেটা সঠিক কি বেঠিক আবার সেই জায়গায় কিন্তু আমি যাচ্ছি না। রাজনীতিতে ত্যাগ, সততা ইত্যাদির বিষয়গুলো ছিল, কিন্তু স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে বেশ কিছুদিন পর আমার মনে হয় যে বিশেষ করে ৭৫ পরবর্তী অবস্থায় রাজনীতি ভয়াবহভাবে সুবিধাবাদ আক্রান্ত হয়। আর এখন তো রাজনীতির সাথে মানে অর্থ হচ্ছে যে একদমই সম্পর্কিত, এবং মানুষ এখন যারা রাজনীতি করে আমরা সবাইকে চিনি আমাদের সমাজে, এটা এক ধরনের বিনিয়োগ। তারা একটা বিনিয়োগ করে যে আচ্ছা এমপি আমি হচ্ছি, তো আমার বিনিয়োগ কত, বিনিয়োগ এত কোটি টাকা, তাহলে আমার এত কোটি টাকা তুলে আনতে হবে। এবং সমস্ত ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, এবং রাজনীতিতেও এই দুর্নীতি প্রবেশ করেছে। এবং ব্যবহারের ক্ষেত্রেও যে প্রশ্নটা এখনো বুলবুল আপনি আমাকে করেননি, সেটা হচ্ছে যে যেটা মঈন ভাই কিছুটা বলেছে, যে এই যে পরিভাষা, রাজনৈতিক সংস্কৃতি যেটা আমাদের ব্যবহার, এটা কিন্তু একদম পরিবর্তন হয়ে গেছে। এবং অশ্লীল শব্দ প্রয়োগ করা হচ্ছে যে, তারপরে পাল্টাপাল্টি, এবং এই ক্ষেত্রে আমরা কোনো পক্ষকে কিন্তু এককভাবে বলতে পারবো না যে এই পক্ষ সঠিক এই পক্ষ বেঠিক, সবাই একই কাজ করছে। এবং একজন যে আচরণটা করছে ঠিক একই আচরণে একজন তার উত্তর দিচ্ছে, যে অশ্লীল ভাষা প্রয়োগ করছে ঠিক আরেকটি অশ্লীল ভাষা প্রয়োগ করে তার উত্তর দেওয়া হচ্ছে। এবং আপনি হয়তো লক্ষ্য করেছেন যে শুধুমাত্র ভাষা প্রয়োগ বা অশ্লীল ভাষা প্রয়োগের মধ্যেই শুধু এটা সীমাবদ্ধ নয়, ব্যবহারিক দিক থেকে মানে আপনি দেখেন যে প্রত্যেকটা জায়গায় মানে এটা প্রায় অনিবার্য যে যাকে আমি পছন্দ করছি না তাকে ডিম ছুঁড়ে মারা হবে। মানে আমরা তো এটাও দেখেছি যে প্রেস কনফারেন্সে জর্জ ডব্লিউ বুশ জুনিয়রকে একজন সাংবাদিক জুতো নিক্ষেপ করেছেন, তাই না? কিন্তু এটা পশ্চিমা সমাজে একদম যে হয় না তা না, ডিম ছুঁড়ে মারার ঘটনা প্রচুর রয়েছে।
কিন্তু এটা যেভাবে হচ্ছে তাতে করে আপনি একজন স্বাধীনভাবে কেউ এখানে এসে সমাবেশ করবেন বাংলাদেশ থেকে এসে, সেই সুযোগটা বোধহয় বন্ধ হয়ে যাচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখেন? বুলবুল, মঈন ভাইও জানে, উনি তো মূলধারার একজন মানুষ, গ্রিন পার্টি করেন এবং এখানে থাকেন। আমি নিজে একবার মানে কিন্তু এই অ্যাক্টিভিজমের মানে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। মানে একবার মিস ওয়ার্ল্ড কম্পিটিশনে হচ্ছে যে আমি অংশগ্রহণ করেছিলাম একজন অফিসিয়াল হিসাবেই। তো সেখানে কিন্তু অ্যাক্টিভিজম হচ্ছিল এবং সেখানেও কিন্তু যারা হচ্ছে যে যোগ দিচ্ছিল অতিথিরা, তাদেরকে ধিক্কার জানানো হয়েছিল এবং পাউডার ছুঁড়ে মারা ইত্যাদি সেসব ঘটনা হয়েছিল। এবং এখানকার অ্যানার্কিস্ট যারা, তারা কিন্তু আরো ভয়াবহ ধরনের তারা কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিজম করে, এগুলো আমরা জানি, মানে খুবই ভয়াবহ ধরনের। কিন্তু সেগুলা হচ্ছে যে একটা আদর্শের মোড়কে থাকে এবং সেই অ্যাক্টিভিজমটা এক ধরনের মানে মানুষও এক ধরনের কিন্তু খুব শ্রদ্ধার চোখে, সহমর্মিতার চোখে, কেউ কেউ সমালোচনার চোখে, ঠিক আছে, কিন্তু সেটা সেভাবে দেখা হয় যখন সেটার পিছনে একটা আদর্শ থাকে এবং সেটার পিছনে কারণ থাকে। কিন্তু হচ্ছে যে খুব এই ধরনের কোনো বড় কারণ যদি না থাকে, তখন কিন্তু আবার হচ্ছে যে দেখা যায় এই ধরনের আচরণ তখন সেই ধরনের বৈধতা পায় না বা সেই ধরনের সহমর্মিতা অর্জন করতে পারে না। এটা নির্ভর করছে যে অ্যাক্টিভিজম করার পেছনে আপনার উদ্দেশ্যটা কি। তাহলে জনাব পলাশ, এই প্রশ্নটিকে এখানে করা যায় কিনা যে সারা পৃথিবী যেহেতু রাজনীতিতে আদর্শের সংকটে ভুগছে, তো সেখানে আমরা পার্টিকুলারলি প্রবাসে যারা বাংলাদেশের রাজনীতি করেন তাদের কাছ থেকে এত আদর্শ কেন আশা করছি না? তাদের কাছ থেকে এত আদর্শ আশা করার করছি আমরা বা আমরা কোনো পক্ষ নিচ্ছি সেরকম তো না। একটা তো মানে রাজনৈতিক আচরণগত দিক, ভাষা প্রয়োগ এবং ব্যবহারগত, সেটার একটা সামগ্রিক অবনতি ঘটেছে, সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেটার রিফ্লেকশন আমরা বিভিন্ন জায়গায় দেখছি এবং সেটা হয়তোবা রাজনীতিতে গুণগত পরিবর্তন হলে সেটা হয়তোবা চেঞ্জ হতে পারে বা অন্যদিকে যেতে পারে। এখন আমরা এইসব বিষয়গুলো যখন আলোচনা করি, আমরা অনেক সময় কিন্তু পূর্ব শর্তাধীন থাকি, অনেক সময় আমরা ঠিকমতো বিশ্লেষণও করতে পারি না, আমরা হয়তো অতীতের তুলনায় বিশ্লেষণ করি বা কিছু একটা প্রত্যাশা করি। কিন্তু অ্যাক্টিভিজম থাকবেই। আমি মনে করি যে অ্যাক্টিভিজমের ঠিক প্রকাশটা কিরকম হবে সেটা ধরন চেঞ্জ হইতে পারে, বাট অ্যাক্টিভিজম এটা থাকবে, একটা ইন্ডিভিজুয়ালও করতে পারে। এটা হঠাৎ করে ফ্রান্সেও আমরা দেখেছি কিছুদিন আগে নগ্নতাই একটা অ্যাক্টিভিজম ছিল, যে সবাই নেকেড হয়ে গিয়েছিল, যে ওইটাই একটা অ্যাক্টিভিজম ছিল। সো এটা অভিনবভাবে বিভিন্ন ভাবে। জি, ধন্যবাদ। আসবো আপনার কাছে। আমি কাউন্সিলর কাজী আপনার কাছে আসতে চাই আবার। আমরা দেখতে পাই যে অনেকেই আদর্শের চেয়ে বাংলাদেশের রাজনীতিতে তার একটা নিজস্ব জায়গা তৈরি করা, ক্ষমতা কাঠামোর মধ্যে থাকা এবং এই প্রবাসের রাজনীতির ভেতর দিয়ে তারা কিছু অর্জন করতে চায়, মানে ব্যক্তিগত স্বার্থ হাসিল, এভাবে অনেকে বলেন আর কি। আমি কোথায় বোঝাতে পেরেছি যে আমি কি বলতে চাইছি বা প্রশ্নটা আসলে কোন ফোকাসে আমি করতে চাইছি। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে বড় রাজনৈতিক দলগুলোর, এর আগে আমরা তারেক রহমানকে দেখেছি যে উনি দীর্ঘ সময় এখানে ছিলেন, তার দলের নেতাকর্মীরা তাকে খুশি করার জন্যে যে ধরনের কার্যক্রম করেছেন সেটা কখনো কখনো মাত্রা ছাড়িয়েছে। আমরা এটি আওয়ামী লীগের মধ্যেও এখন দেখতে পাচ্ছি যে তারা করছেন এবং আওয়ামী লীগের যিনি সভানেত্রী তার বোন এখানে থাকেন বলেও আমরা জানি, তাকেও বোধ করি কিছু ডেমনস্ট্রেট করার বা তাকে দেখানোর কিছু বিষয় হয়তো থাকতে পারে। অন্যান্য দলগুলোর ক্ষেত্রেও কম বেশি এরকম অনেক বিষয় আমরা লক্ষ্য করেছি। আমার প্রশ্নটা হচ্ছে যে তারা তো কোনো না কোনোভাবে পুরস্কৃত হচ্ছেন, কেউ কেউ এমপি হচ্ছেন, মেয়র হচ্ছেন, ওই বাস্তবতাটা আপনি লক্ষ্য করেছেন কিনা? মানে আদর্শের বাইরে গিয়ে তাদের ব্যক্তিগত এই যে প্রাপ্তির আকাঙ্ক্ষাকে আপনি কিভাবে দেখেন বা মূল্যায়ন করেন? আমি যেটা বলি, এটা আসলে আমাদের মেধা শূন্যতার একটা বহির প্রকাশ। যখন যে জনসম্প্রদায়ে বুদ্ধিসত্তার বিকাশ হবে না, সেই জনসম্প্রদায়টা পশ্চাৎপদ হবে, এটা গাণিতিকভাবে সত্য। এটা যে কোনো সাধারণ
সুস্থ চিন্তাধারার মানুষ এটাকে বিশ্বাস করে। হুম হুম। এবং আমরা চাণক্যের কথা সকলেই জানি, চাণক্য কিন্তু খুবই বুদ্ধিমান একজন মানুষ ছিলেন এবং তার কিন্তু বিচার বিশ্লেষণটা কিন্তু অনেকের থেকেও ভালো ছিল এবং উনি কিন্তু ওনার রাজসভাকে সবসময় দেশপ্রেমের উপরে ভিত্তি করেই উপদেশ উনি প্রদান করতেন, কিন্তু তার সাথে মাধুর্যতা রাখতেন। কিন্তু আমাদের আসলে আহ, আহ, রাজনৈতিক পরিমণ্ডলে যে বিপর্যয়টা আমরা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের হয়তোবা আপনার মনে আছে যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন যে 10টা হুন্ডা 20টা, এইটা একটা কথা এসেছিল সম্ভবত। তো মানে আমার কাছে সবসময় যেন কেমন ভয়ের একটা কারণ লাগে যে আমরা আসলে যারা সুস্থ চিন্তা করি, স্বাভাবিক চিন্তা করি এবং সাধুতার চর্চা করার জন্য চেষ্টা করি, এবং আমরা যারা আহ মানে গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, সকলের মূলে আমরা মানবতন্ত্রটাকে রাখার চেষ্টা করি, তারা সবসময় পশ্চাৎপদ হই। এর পিছনে যে কারণটি আপনি একটু আগে বুলবুল ভাই খুব ভালো করে ব্যাখ্যা দিলেন, যে আমরা তৈলমর্দন এবং এই তৈল গ্রহণে খুবই পারদর্শী এবং এটার ফলেই আমাদের আসলে অনেকেই পশ্চাৎপদ হচ্ছে এবং যখন অযোগ্য লোক একটা ভালো জায়গায় চলে যায় তখন জনসমাজে একটি বিরূপ প্রতিক্রিয়া পড়ে। আপনার হয়তো বা মনে আছে প্লুটো একটা কথা উনি সবসময় ওনার বইয়ে লিখেছেন, যেটা হচ্ছে তুমি যদি আহ মানে বিবেকবান মানুষ হও এবং তুমি যদি তোমার আইন বোঝো এবং তুমি যদি আইন প্রণেতা হতে ব্যর্থ হও, সেই ব্যর্থতার গ্লানি তোমাকেই বহন করতে হবে। আচ্ছা, এই প্রশ্নে মানে এই জায়গাটাতেই আমি একটু জানতে চাই যে এই যে আইন প্রণেতা হওয়া, আইন প্রয়োগ করা এবং একটা কাঠামোর মধ্যে, একটা সাংবিধানিক কাঠামোর মধ্যেই তো একটি রাষ্ট্র পরিচালিত হয়। তো সেখানে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি জনাব কাদরী, আপনি হয়তো জানেন যে 2008 সালে বাংলাদেশের যে আইন, সেখানে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের শাখা বিদেশে থাকতে পারবে না, মানে না মানে হচ্ছে না। কিন্তু তারপরেও আমরা দেখি যে বড় রাজনৈতিক দলগুলো, সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, তারা এই জায়গাটিতে অ্যাকর্ডিংলি অ্যাক্ট করছেন না, মানে সেটাকে এক ধরনের উপেক্ষাই করে চলেছেন। এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বা এই বিষয়ে আপনার কি পর্যবেক্ষণ? হয়তোবা আমরা সকলেই জানি যে আমরা কমনওয়েলথ কান্ট্রির সিটিজেন এবং কমনওয়েলথ কান্ট্রির সিটিজেন, সেই জন্য আমাদের যে 56-55টা দেশ আছে কমনওয়েলথ কান্ট্রি, সেই জন্য আমরা কিন্তু একটা প্রিভিলেজ পাই এই দেশে। এবং আমাদের যেটা হিউম্যান রাইটস অ্যাক্ট সেকশন 10 অথবা সেকশন 11-এ যেটা বলছে যে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনের, এবং আমার মনে হয় প্রত্যেকটি যে সামাজিক প্রতিষ্ঠান, যে সিআইসি আন্ডারে এরা রেজিস্টার হয় এবং সিআইসির আন্ডারে রেজিস্টার্ড হয়ে তারা এখানে অ্যাক্টিভিটি চালায়। হ্যাঁ, এখানে আই থিংক ইউ গট ইট রং, মানে এখানে ওনারা করতে পারবেন কি পারবেন না, আমি প্রশ্নটা কিন্তু সেখানে না, ওনারা এখানে পারবেন করতে, এখানকার যে ফ্রিডম অফ এক্সপ্রেশন বা এই যে অধিকার, সেই প্রশ্নে তো ওনারা করতে পারবেন, কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী তারা তো বিদেশে করতে পারেন না, কিন্তু সেটার তো কোনো বাংলাদেশে এটার কোনো প্রয়োগ দেখছি না। বাংলাদেশে তো আসলে মানে খুবই মানে আশ্চর্যজনক, যেটাকে আসলে যে আইন প্রণেতা, আমার কাছে অনেক অংশেই খুব সন্দেহ মনে হয় যে তারা আসলেই কি তারা তাদের অধিকার সম্পর্কে জ্ঞাত আছে কিনা, এবং এবং সেই অধিকারটাকে কেমন করে আমরা বাস্তবে রূপ দেব সেটা নিয়েও তাদের চর্চার অবস্থানটা কোথায় যাচ্ছে সেটা আমার সন্দেহ আছে। অনেকেই জানে, কিন্তু আমার কাছে কেন জানি এই আমাদের বর্তমান সংসদ এবং আগের সংসদের সাংসদদের উপস্থাপকীয়তা দেখে আমার তাদের যোগ্যতা নিয়ে কেন জানি একটু সন্দেহ হচ্ছে। জি, আসবো আপনার কাছে। আমি জনাব পলাশ একই প্রশ্ন আপনার কাছে করতে চাই। আমরা যে আরপিওর কথা বলি বা গণপ্রতিনিধিত্ব আদেশ, সেটি অনুযায়ী তো আমরা স্পষ্টই দেখতে পাই যে বিদেশে বাংলাদেশি রাজনৈতিক দলের কোনো শাখা রাখা যাবে না। রাজনৈতিক দলগুলোর এই বিষয়ে মানে বরং তারা তাদের সামনে, যেমন তারেক রহমান বলেন বা শেখ হাসিনা বলেন, তাদের সামনে দলের কমিটি গঠিত হয়, তারাই সেগুলোকে এক ধরনের এন্ডোর্স করছেন। তো তাহলে বাংলাদেশের আইনের এটা তো একটা লঙ্ঘন। অবশ্যই আইনের লঙ্ঘন, এবং এটা আমি আগেই বলেছি আমার অবস্থানটা, যে এখানে
মানে দৈনন্দিন কার্যক্রম পরিচালনার কিছু নাই, কারণ দুইটা সমাজ আলাদা। বরঞ্চ এখানে আমি মনে করি আমাদের এখানে যারা কমিউনিটি নেতা আছেন, যারা লেখক আছেন, যারা হচ্ছে যে ভাবেন কমিউনিটি নিয়ে, এমনকি মানুষ যারা আছেন হচ্ছে যে বিভিন্ন বুদ্ধিদীপ্ত মানুষ, সবারই উচিত বরঞ্চ নতুন প্রজন্মকে মানে এখানে মূলধারার কর্মকাণ্ডে তারা যাতে অংশগ্রহণ করতে পারে সেদিকে উৎসাহিত করা। আওয়ামী লীগ বিএনপি জামাত করা না, বরঞ্চ এখানে কেউ লেবার পার্টি করুক, কেউ চাইলে গ্রিন পার্টি করুক, কেউ কনজারভেটিভ পার্টি করুক, কেউ কমিউনিস্ট পার্টি করুক, ট্রেড ইউনিয়ন করুক, কিন্তু এখানে এবং এটাও আমি মনে করি এখানে মূলধারার কর্মকাণ্ডে বরঞ্চ যদি বাঙালিরা এখানে অংশগ্রহণ করে তাহলে তারা বাংলাদেশের জন্য অনেক বেশি সাহায্য সহযোগিতা। না, ওই প্রসঙ্গে আমি আসবো, ওটা নিয়েও একটু আলোচনার মানে দাবি রাখে আর কি ওই প্রসঙ্গটি। কিন্তু আপনি যেটি বলছিলেন, মানে যে প্রশ্নটি আপনাকে করছিলাম, যে ক্লিয়ারলি বাংলাদেশের রাজনৈতিক দলের শীর্ষ পর্যায় থেকে এই যে আইনে নেই বিদেশে শাখা করার, কিন্তু কার্যক্রম পরিচালনা হচ্ছে, সেটিকে বাধা যে দেওয়া হচ্ছে না, এটার পেছনে কারণটা কি হতে পারে? অনেকেরই স্পেকুলেশন যে বিদেশে যদি দল থাকে, এরকম রাজনৈতিক কর্মী থাকে, ডোনেশনের একটা ব্যাপার থাকে আর কি, মানে তারা নানাভাবে এই আর্থিক সহায়তা প্রদান করতে পারে, বিদেশ থেকে টাকা ডোনেশন হিসেবে যেতে পারে। এইটা বলবো আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। আমার মনে হয় এই আইনের সরাসরি বাস্তবায়নটা হচ্ছে না, নানা ধরনের সুবিধাবাদী বিষয়ের কারণে, এবং যেগুলা একদমই সরাসরি বৈষয়িক ব্যাপার। এটা সম্পত্তির ব্যাপার হতে পারে, এটা চাঁদার ব্যাপার হতে পারে, এটা অনুদানের ব্যাপার হতে পারে, এটা বিভিন্ন কমিশনের ব্যাপার হতে পারে, মানে এমন ভাবে হচ্ছে যে জড়িত, এবং এটা কোনো বিশেষ একটা দল, প্রধান সবগুলো দলই হচ্ছে যে এই চর্চাটার সাথে জড়িত, এবং এই জড়িত থাকার কারণেই আইনগত একটা বিষয় হওয়ার পরও এটার বাস্তব কোনো যে পদক্ষেপ নেওয়া বা আনুষ্ঠানিকভাবে বলা যে আজ থেকে থাকতে পারবে না, এরকম কোনো জায়গায় কেউই যাচ্ছে না। এবং এটা খুবই উদ্বেগজনক একটা ঘটনা আমি মনে করি, যে রাজনীতিকে এভাবে সুবিধাবাদের সাথে এবং অর্থনৈতিক বিভিন্ন বিষয়াদির সাথে মানে এভাবে সম্পৃক্ত করে ফেলা, এবং এটা হচ্ছে যে রাজনীতির থেকে টোটাল যে আদর্শ এবং নৈতিকতা এবং অন্যান্য যে ভ্যালুজ আছে এগুলার নির্বাসনটাও এইসব কারণে হয়েছে। এটা আমি একদম স্পষ্টভাবে মনে করি। আমি একটু কাউন্সিলর কাদরী আপনার কাছে আসতে চাই, যেটি জনাব পলাশ বলছিলেন যে মূলধারা রাজনীতিতে কেন যাচ্ছেন না, বরং সেটা তো আরো অনেক বেশি, যদি তার কোনো আদর্শিক অবস্থান থাকে বাংলাদেশের রাজনৈতিক যে মেরুকরণ, সেখানে আরো অনেক বেটার সার্ভ করার সুযোগ রয়েছে। এই প্রশ্নটি যদি আপনার কাছে আমি করি যে কেন তারা করছে না, এবং সেটির সঙ্গে যদি আমি একটু যুক্ত করি যে অনেকে এইভাবে বলে থাকেন যে মূলধারার রাজনীতিতে যুক্ত হওয়ার জন্যে যে যোগ্যতা প্রয়োজন, যে স্কিল সেট প্রয়োজন, যে পলিটিক্যাল ম্যাচুরিটি দরকার একটা বিদেশের মাটিতে রাজনীতি করার জন্য, সেটির যাদের অভাব রয়েছে তারাই একটা শর্টকাট খুঁজে নেয় আর কি, এখান দিয়ে হয়তো কোনো একটা সুবিধা অর্জন করার সুযোগ রয়েছে। এই অভিযোগটির সঙ্গে আপনি একমত কিনা? আমি সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করি। আমি কে যে আমি আর একজনের বাক রুদ্ধ করব অথবা স্বাধীনতাকে রুদ্ধ করব, আর একজনের সাহিত্যকে আমি বেঁধে দেব একটা গণ্ডির মধ্যে? আমি কে বলার যে তুমি বার্কিং এ থাকবা নাকি রেড ব্রিজে থাকবা? মানুষ তো স্বাধীন প্রাণী, সে যেখানে তার স্বাধীনতার চর্চা করতে চাবে, যেখানে তার শালীনতার চর্চা করতে চাবে, যেভাবে তার স্বাধিকারের চর্চা করতে চাবে, ও যেখানে তার বাক স্বাধীনতা প্রকাশ করতে চাবে, আমার একজন মানুষ হিসেবে উচিত তাকে সাহায্য করা তার পূর্ণ বিকাশের জন্য। আমি যদি তার পূর্ণ এখন বলতে পারি, আমি মানে বিতর্কের খাতিরে বলতে পারি যে এটা মানে সে ভালো করছে না, কিন্তু তার যে মনুষ্য সত্তা আছে তার বিকাশ কিন্তু ওখান থেকে হচ্ছে। তার মানে তার সর্বস্ব সে দিয়ে কিন্তু সে তার মানে পরিমণ্ডলকে সেবা করার জন্য চেষ্টা করছে। মানে আরেকটা জিনিস, যে জিনিসটা আমাদের কথা এটা কি একটু এক পেশে হয়ে গেল না আপনার পর্যবেক্ষণটা? মানে আপনি যারা রাজনীতি করছেন, বাংলাদেশের মূলধারার রাজনীতি করছেন, তারা ওই
এয়ারপোর্টে গিয়ে স্লোগান দেওয়া, নেতার স্লোগান দেওয়া, এটার মধ্যে আমি দোষের কিছু দেখি না, স্লোগান তো দিতেই পারেন, কিন্তু তাদের কার্যক্রমকে যদি আপনি গত কয়েক দশক ধরে মূল্যায়ন করেন, মানে ওই স্বাধীনতার ওই সময়টাতে আপনি তো, এটা তো একটা দিক, কিন্তু এখন যখন বাংলাদেশের রাজনীতির মূলধারাকে আপনি দেখেন, আপনি যেটা বলছেন এটা কি আপনি আসলে বিশ্বাস করেন যে তারা ওই আদর্শিক প্রয়োজনেই করছে এবং অধিকারের বাস্তবায়ন করছে? আমি আপাদমস্তক বিশ্বাস করি এবং এটাকে আমি ধারণ করি এবং খুব সযত্নে ধারণ করি। আমি যে ঠাকুরের পূজা করব, আমি সেই ঠাকুরকে অর্ঘ্য দেব। আমি যাকে ভালোবাসবো তাকে আমি আমার ভালোবাসা দেখাবো। আমি যাকে নেতা মনে করব তাকে আমি আমার কর্তৃত্ব দেব। এটাই হচ্ছে সাধারণ সংজ্ঞা। তাহলে আপনি হিংস্র হচ্ছেন কেন? আপনি প্রতিপক্ষের উপরে হিংস্র হচ্ছেন কেন বিদেশের মাটিতে? আমি যেটা দেখেছি, দেখেন, আমাদের এখানে যদি আদর্শিক কথা, যদি আপনি যেটা বলছিলেন আমি ওটাতে আসি, তারপর আমি আস্তে আস্তে যাব হিংস্রতার কথাতে। আদর্শের কথা আপনি বলেছেন বহুবার, কিন্তু আমি একটু জানতে চাচ্ছি যে যে ধারায় চলছে, যে নেতিবাচকতা, যে ঋণাত্মকতা এই রাজনীতির মধ্যে চলে এসছে, তারপরেও কেন আপনি বারবার ডিফেন্ড করছেন যে এই রাজনীতিটা আমরা ওন করতে চাই? সাহেব, এটা তার দ্রোহের ভাষা, এটা তার কান্না, এটা আপনি কেন এইভাবে নিচ্ছেন? মানুষকে আক্রমণ করাটা এটা দ্রোহের ভাষা? এটা তার কান্না, এটা তার বেদনা, এটা তার দুঃখ। আপনি দুঃখ পেলে মানুষকে আঘাত করেন মিস্টার কাদরী? এটা আমি ব্যক্তিগত না, আপনি যদি কেউ করেন তাকে সমর্থন করবেন আপনি? সেটা তো পরের ব্যাপার না, সেটাই আমি জানতে চাচ্ছি। 2008-9 সালের দিকে যখন 1/11, তখন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে একটা দুই পার্টির মধ্যে একটা বিতর্ক হয়েছিল, আমি জানি না আপনার সেটা মনে আছে কিনা, এবং সেই অনুষ্ঠানটিতে সাবের হোসেন চৌধুরী, ডক্টর মঈন খান থেকে শুরু করে আওয়ামী লীগ, বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে ছিলেন, এবং চেয়ার দিয়ে পিটিয়ে একটি দল আরেকটি দলকে কিভাবে রক্তাক্ত করেছিল সেই ভিডিও আমার কাছে আছে। আপনি দেখতে চান? এটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? না, আসলে আমার কাছে মনে হয় যে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না, এবং কেউ যদি কাউকে মানে গায়ে আঘাত করে থাকে এবং সেটাতে যদি মানে রক্তপাত হয়, এটা আসলেই কাম্য নয়। তবে আমার কাছে যে জিনিসটা মনে হয়, এটা তাদের প্রতিবাদের ভাষা, এবং তাদের এটাই হচ্ছে তাদের নেতৃত্বিক বৈশিষ্ট্য, এবং তারা তাদের দেশকে সেবা করার জন্য এই পন্থাটাকেই হয়তোবা সর্বোৎকৃষ্ট পন্থা বলে মনে করেছে বলেই তারা এটা করছে। আচ্ছা, আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আপনার কাছে আসবো, তার আগে আমি যেন পলাশ আপনার কাছে জানতে চাই যে আমাদের এই বাংলাদেশি রাজনীতির এখানে আসার কারণে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে মূলধারার সঙ্গে ইন্টিগ্রেশন, মূলধারার রাজনীতির ভেতর দিয়ে, সেটা কি খানিকটা ক্ষতিগ্রস্ত হলো কিনা, আপনি কি মনে করেন? হ্যাঁ, আমি মঈন ভাইয়ের একটা অংশের সাথে একমত, কিন্তু বেশিরভাগ অংশের সাথেই একমত না। আমি মনে করি এই যে বাংলাদেশের এখানে হচ্ছে যে বাংলাদেশি রাজনীতির যে চর্চা বা প্রতিক্রিয়া প্রবণ থাকা, সেটা আসলে একটা জেনারেশন বা মানে দুই একটা জেনারেশনের ব্যাপার। একটু সিনিয়র যারা, এবং বিশেষ করে আমি দেখেছি এটা মনস্তাত্ত্বিক ভাবে যারা দেশে আসলে জন্ম নিয়েছে, ব্রন এন্ড ব্রট আপ হয়েছে, তাদের মানে এই লিগেসি গুলা অনেক বেশি। কিন্তু এখানে যারা নতুন প্রজন্ম, রিয়েলি তাদের কিন্তু তারা জানেও না আওয়ামী লীগ কি, বিএনপি কি, তারা এই সমাজকে তাদের সমাজ মনে করে, এবং এটা আমার মনে হয় আস্তে আস্তে কমবে। এটা একটা ঐতিহাসিক ভাবে আস্তে আস্তে কমবে। আর আমি এটাকে মনে করি না খুব ধনাত্মক ব্যাপার যে এই বাংলাদেশের এইটাকে এখানে বহন করা। এটা বরঞ্চ আমার কাছে সাংস্কৃতিক একটা পশ্চাৎপদতা এবং অনেকটা সামন্ত অবশেষের মতো মনে হয়। এটা যত বেশি হবে, মানে আরো আধুনিক সময় যত বেশি আমরা যেতে থাকবো এবং সাংস্কৃতিক ভাবে যত আমরা আরো অগ্রগামী হব, আমার মনে হয় এই জিনিসটা স্বয়ংক্রিয়ভাবে কমবে। কিন্তু আমার কথাটা হচ্ছে, সে স্বয়ংক্রিয়ভাবে কমবে সেটার জন্য অপেক্ষা না করে, মানে আমরা একটু সচেতন একটা প্রক্রিয়া চালাতে পারি কিনা, যে নতুন প্রজন্ম যাতে এখানকার মূলধারার কর্মকাণ্ডের সাথে, এখানকার একজন চলচ্চিত্র নির্মাতা হোক, এখানকার একটা রাজনীতিবিদ হয়ে উঠুক, এই যে রসনারা আলীর মতো এখানে এমপি হওয়া, এটা বরঞ্চ আমার কাছে মনে হয় যে অ্যাচিভমেন্ট
মানে বাঙালি হিসাবে। ওইটা অ্যাচিভমেন্ট না যে দেশে আওয়ামী লীগ হরতাল ডাকলো বা বিএনপি সেটা প্রতিহত করতে চাইলো, আর একইভাবে এখানে তাদের মতো করে আচরণ করা। এটা খুবই অনগ্রসরতা, সাংস্কৃতিক পশ্চাৎপদতা এবং একটা খুবই অপ্রয়োজনীয় আচরণ বলে আমি মনে করি। জনাব পলাশ, আপনি তো দীর্ঘ সময় ধরে, দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং এখানে শুধু বাঙালি কমিউনিটি নয়, এখানকার বাঙালি কমিউনিটির বাইরেও অনেক ডায়াসপোরা কমিউনিটিকে আপনি দেখেছেন, খুব কাছ থেকে দেখেছেন। একটু কি তুলনা করার সুযোগ আছে যে অন্য যে কমিউনিটিগুলো রয়েছে বা অন্য দেশ থেকে আসা যারা এখানকার নাগরিক হয়েছেন, থিতু হয়েছেন, তাদের মধ্যে এই প্রবণতাটা কীরকম? মানে সারা পৃথিবীর প্রবণতা তো আপনি বলতে পারবেন না, অ্যাটলিস্ট সাউথ এশিয়ার কনটেক্সটে যদি একটু বলেন। ইন্ডিয়া বা আমাদের মতো এত অবনতিশীল আমার কাছে মনে হয় না আর কাউকে। কিছুটা আমি দেখেছি, মনে করেন ইরানে একটা সংকট চলছে, হ্যাঁ এখানকার ইরানিয়ান কমিউনিটি সেটা হচ্ছে যে ইনভলভ হয়, চেষ্টা করে, বা অন্যান্য অনগ্রসর দেশ যারা আছে সাংস্কৃতিকভাবে পশ্চাৎপদ বা অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ, কিন্তু ওই যে শাখা খুলে রাজনীতি করা এবং একইভাবে প্রতিক্রিয়া প্রবণ থাকা, এটা আমাদের একটা ইউনিক একটা সিচুয়েশন আমি মনে করি। এমনকি ভারতীয়রাও যথেষ্টভাবে এখানে মূলধারার কর্মকাণ্ডে তারা হচ্ছে যে জড়িত, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা একটা ইউনিক সিচুয়েশন আমার কাছে মনে হয়, যেটা খুবই আলাদা। রাইট। আমি কাউন্সিলর কাজী আপনার কাছে আবার আসতে চাই। আপনার হয়তো মনে আছে যে তখন আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এখানকার একটি টেলিভিশনে সাক্ষাৎকার দিতে এসেছিলেন এবং তাকে টেলিভিশন স্টুডিওর ভেতরে গিয়ে কিছু রাজনৈতিক দলের, তার রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে নির্মমভাবে হামলা চালিয়েছিল। এবং স্বাভাবিকভাবেই এটি কেন তারা করেছে? তারা তো নিশ্চয়ই এটি দিয়ে স্কোর করতে চেয়েছে, পলিটিক্যাল স্কোর, তাদের নেতাকে হয়তো দেখাতে চেয়েছে। কিন্তু আলটিমেটলি এটা তো একটা প্রতিহিংসা তৈরি করছে, মানে ধরেন কমিউনিটির ভেতরে বিদ্বেষ তৈরি করছে। একটা কমিউনিটি, ওয়ান কমিউনিটি হিসেবে আমরা প্রবাসে থাকার যে একটা আকাঙ্ক্ষা অনেকের মধ্যেই আছে, আপনি নিজেও সেটার একজন চ্যাম্পিয়ন, যে না দলমত নির্বিশেষে কমিউনিটির মধ্যে ওই ইন্টিগ্রেশনটা বা এক ধরনের আমি বলবো যে পজিটিভিটির চর্চা আমরা করার চেষ্টা করছি। সেই জায়গাটিতে আপনার কাছে কি মনে হয় যে এই ঘটনাগুলো আমাদেরকে কতটা বিভাজিত করছে? আমি যেটা মনে করি, আপনার শেষ কথাতেই আমি আসি, যে আসলে তারা ওই স্কোরিং করতে চায়। আমাদের অবশ্যই একটা ট্রেন্ড আছে, যখন আমরা বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত ছিলাম তখন বলা হতো তুমি যদি জেল না খাটো তাহলে তুমি কিসের নেতা হলা, তুমি যদি একটা মানুষকে না মারতে পারো তাহলে তোমার নাম আসলো কোথা থেকে, তোমার নামটাই ইয়ে করতে হবে। তো এখন পলাশ ভাই যেটা বললো, আসলে আমরা ওই যে কিছু মানে অন্ধত্বের ভিতরে আছি। আমরা মনে করি যে নেতা যদি আমাদেরকে, নেতার কাছে আমি হাইলাইটেড হলাম, নেতার কাছে আমার গল্পের পয়েন্টটা কি, তো ওইটা থেকেই আমাদের এই আক্রমণাত্মক ব্যবহারগুলোর মানে সূচনা হয়ে থাকে। কিন্তু আমরা যদি মানে জিও পলিটিক্যাল এরিয়াতে দেখি এটার আসলে ইম্প্যাক্টটা কি, যারা বোদ্ধা তারা কিন্তু তাদেরকে ছাগলের 3 নম্বর বাচ্চাই মনে করে, তাদের সামাজিক ভাবেও কোনো অবস্থান থাকে না। যারা হিংস্রতার পথ বেছে নেয়, অবশ্যই হিংস্রতার পথও কিন্তু বুদ্ধিমানের পথ। আমাদের যারা যোদ্ধা ছিলেন তারা যুদ্ধটা কিন্তু একদম শেষ শক্তি হিসেবে ব্যবহার করাটা সকল রাজনৈতিক বোদ্ধাদের কাম্য। তবে এই জাতীয় আচরণ বিধিতে আমাদের আসলে একটু সংযত হওয়া দরকার, এবং সংযত হওয়া দরকার এই জন্য যে আমরা আসলে বৈজ্ঞানিকভাবে এবং আমরা সমাজটাকে যেভাবে সাজাতে চাই সেই সমাজটাকে সাজানোর জন্য আমাদের উচিত শিক্ষিত সমাজ গড়ার জন্য আমাদের নিজেদেরকে শিক্ষিত করা এবং আমাদের সময় উপযুক্ত যে কাজগুলো আছে সেগুলোকে করা। এবং অবশ্যই অধিকার আন্দোলনের কাজ করবে, ট্রেড ইউনিয়ন আছে আমাদের অধিকার আন্দোলনের কাজ করার জন্য, যারা অধিকার বঞ্চিতরা আছে তাদের ভাষা তারা তুলবে। তবে এটা আসলে আমাদের উচিত, যারা আমাদের নেতৃবর্গীয় মানুষজন আছে তাদের একটু মানে নেতৃত্বের গুণগত মানটাকে আরেকটু উন্নত করে উদারতার পরিচয় দেওয়া, যার ফলশ্রুতিতে আমরা যারা দেশে এবং বিদেশে যেখানেই থাকি সেখানে যেন আমাদের যে
একটা যেটা উৎকর্ষতা আছে সেটা প্রকাশ করতে পারি বলে আমি মনে করি। এবং নিঃসন্দেহে এটা কোনো শালীন সমাজে শালীনতার কাম্য না যে আমরা একজন আরেকজনের প্রতি উদ্ধত হই, আমরা বিতর্ক করি, আমরা আমাদের আদর্শিক কথা বলি। এবং আমি মনে করি যে বিতর্ক এবং আদর্শের মাধ্যমে আমাদের সমাজকে পুনর্গঠন করা সম্ভব। এবং আমরা যারা অশালীন কাজ করি, এই অশালীন কাজ আসলে কোনো সমাজেই এটা ভালোভাবে দেখায় না। তবে আমাদের যে দেশেরই হোক, সকল দেশের সকল জনগণের তার ভাষায় রাজনৈতিক চর্চা করা, সুস্থতার চর্চা করা, সাংস্কৃতিক চর্চা করার অবশ্যই অধিকার থাকা উচিত। যে জিনিসটা ইউনাইটেড নেশন বলেন আপনি, আমাদের হিউম্যান রাইটস বলেন, এটা আমাদেরকে অধিকার দেয়। এবং আমাদের যদি কনস্টিটিউশনাল ভায়োলেন্স হয়ে থাকে, যে কোনো রাজনৈতিক দলের ঊর্ধ্বতন সিদ্ধান্ত গ্রহণকারীরা তাদের নাকের ডগায় এই কাজগুলো হয়ে থাকে, অবশ্যই আমাদের কনস্টিটিউশনকে রিফর্ম করা উচিত। এবং রিফর্ম করে আমাদের সময় উপযুক্ত, এবং অবশ্যই কনস্টিটিউশন মানুষকে সেবা দেওয়ার জন্যই করা হয়। এবং এটা যদি মনে করে যে বহির্বিশ্বে যারা অন্য দেশি, অন্য ভাষাভাষীর মানুষরা তাদের অধিকার চর্চা করতে দেয়, কনস্টিটিউশন রিফর্ম করাটা আমি মনে করি যে মানে এটা এখন সময়ের দাবি। ধন্যবাদ। আপনার কাছে আমার শেষ প্রশ্ন জনাব মঈন কাদরী, সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করেছি যে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ থেকে আসা যারা সাম্প্রতিক সময় যারা এসছেন তাদের একটা বিরাট অংশ, বা বিরাট অংশ না বলে এভাবে বলি যে একটা উল্লেখযোগ্য অংশ রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছেন এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তারা বলছেন যে তারা বাংলাদেশে নিরাপদ নন। আমি বলছি না যে সবাই মিথ্যা কথা বলে এটি বা অসত্য বলে এটি বলার চেষ্টা করছেন, এই রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা জানি যে আসলে সেখানে জেনুইননেসের ঘাটতি রয়েছে, বা রাজনীতি তারা এখানে এসে করছেন, হাই কমিশনের সামনে ডেমনস্ট্রেশন করছেন, নানা ধরনের অ্যাক্টিভিজম করে তারা দেখানোর চেষ্টা করছেন যে প্রকৃত অর্থে তারা এটা ডিজার্ভ করেন রাজনৈতিক আশ্রয়। এবং এখানে অ্যাক্টিভিজম করে খুব শক্ত শক্ত কথা সরকারকে বলে, মানে যে সরকারি ক্ষমতায় থাকুক, বাংলাদেশে অনেককে দিয়ে তারা মামলাও দিচ্ছেন। মানে এটা একটা গভীর, মানে এটা নিয়ে একটা আলাদা প্রোগ্রাম হতে পারে। তো আপনার কাছে কি মনে হয়, মানে প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে বাংলাদেশে যখন আমরা গণতন্ত্রহীনতা দেখি বা একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা দেখি, তখন এখানে রাজনীতির প্রয়োজনটা বেশি অনুভূত হয়? আসলে আমরা কিন্তু এটা অস্বীকার করা চলবে না যে এখানে অনেকেই সুযোগ সন্ধানী থাকে, এবং সুযোগ সন্ধানীদের কাজ হচ্ছে যে কোনো মানে একটা গল্প ছিল, হয়তো বলবো আপনার মনে আছে, যে একজনের গ্রামে আগুন ধরেছে এবং আরেকজন সেই আগুনে বারবিকিউ খাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। এবং আমাদের বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের মধ্যে অনেকেই কিন্তু মানে যেটাকে বলা হয় যে এই যে স্থানীয় পর্যায়ে যে আইনহীনতা ছিল এবং আইনকে হাতে তুলে নেওয়ার ফলশ্রুতিতে অনেকেই কিন্তু তাদের মানে বিপদগ্রস্ত ছিল। এবং আমার কাছে মনে হয় যারা এই বিপদে পড়েছিল তারা এখানে এসে সাহায্য চেয়েছে এবং অনেকেই সাহায্য পেয়েছে, এবং তাদের নৈতিক দিক থেকে তাদের জানের নিরাপত্তার জন্য তারা বিদেশে এসেছে, এবং তাদের সাহায্য চাওয়াটা আমি মানে হীনকর কোনো কাজ বলে মনে করি না। এবং আমাদের ব্রিটেনের এই শালীনতাটা আছে, যদি কেউ তাদের দেশে বন্যা হয়, তাদের দেশে যুদ্ধ হয়, তারা যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরা হিউম্যান রাইটস এর আন্ডারে তাদেরকে শেল্টার দিয়ে থাকি আনটিল আনলেস তারা তাদের অবস্থানের পরিবর্তনটা করে। অনেক ধন্যবাদ। আমি জনাব পলাশ আপনার কাছে আসতে চাচ্ছি। আমরা প্রবাসে বাংলাদেশের রাজনীতির ভালো মন্দ দুটো দিক নিয়েই কথা বললাম। এই পর্যায়ে আপনার কনক্লুডিং রিমার্ক দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। আমার মনে হয় আমরা যথেষ্টভাবে আলোচনা করেছি এবং মূল বিষয়গুলো আমরা প্রকাশ করতে সমর্থ হয়েছি। বাংলাদেশ একটা এখনো তৃতীয় বিশ্বের একটা অনুন্নত দেশ, দেশ গঠনটাও ঠিক মতো হয় নাই। সুতরাং আবেগগত মানে যোগাযোগ থাকবেই প্রবাসীদের বাংলাদেশের সাথে, এটা আমি মনে করি। একটা ডেভেলপ কান্ট্রির একটা হচ্ছে এক্সপাট্রিয়েট
যে কানেকশনটা অনুভব করবে না, বাংলাদেশের ক্ষেত্রে সেটা না। এখনো এটা আমরা একটা জাতি গঠন, দেশ গঠন পর্যায়ে আছি, রাষ্ট্র গঠন পর্যায়ে আছি। সো বিভিন্ন বিষয়ে আমরা কনসার্ন হতেই পারি প্রবাসী হিসাবে, কিন্তু এটা ট্রেডিশনালি আমাদের তার জন্য কোনো রাজনৈতিক দলের শাখা খুলে আমাদের কোনো হচ্ছে যে তৎপরতা চালানো দরকার আছে বলে আমি মনে করি না। এবং আপনি নিজেও বললেন, আমিও জানতাম না, সেটা আইনগতভাবেও সেটা নিষেধ করা হয়েছে। সুতরাং প্রতিক্রিয়া জানাতে কোনো অসুবিধা নাই ক্রান্তিকালে প্রয়োজন হলে, কিন্তু দৈনন্দিন ভাবে কার্যক্রম পরিচালনার কিছু নাই। আর আমি আবারও মনে করি যে আমাদের সমস্ত কনসার্ন পার্সন এখানে যারা আছে, যারা নীতি নির্ধারক, যারা লেখালেখি করেন, যারা বুদ্ধিজীবী, যারা সমাজ সংগঠক, যারা সমাজ নায়ক, সবারই উচিত যে বরঞ্চ সেইভাবে সবাইকে উদ্বুদ্ধ করা, যাতে আরো বেশি বেশি করে এখানকার মূলধারার রাজনীতিতে, সংস্কৃতিতে, সমাজে আমাদের প্রজন্ম প্রথিত হতে পারে। তাতে তারা হচ্ছে যে নিজেরাও চমৎকার থাকবে, এবং তার মধ্য দিয়ে তারা পরোক্ষভাবে এই সমাজের যেমন বাংলাদেশেরও তারা কিন্তু উপকার করতে পারবে। আর তৃতীয় শ্রেণীর যে রাজনৈতিক সংস্কৃতি চলছে, সেটা নিন্দা জানানো উচিত, প্রশংসা করা দূরে থাক, এবং সেটার পরিবর্তন অবশ্যই হওয়া উচিত। সব একটিভিজমই একটিভিজম না। শান্তি সমিতি এক সময় গিয়ে আমাদের কুমিল্লার ব্রিটিশ প্রশাসক তাদেরকে হত্যা করেছিল, সেটা নন্দিত হয়েছে সারা ভারতবর্ষে যে এটা একটা বিপ্লবী তৎপরতা, সেটাও অ্যাক্টিভিজম। আর এখানে ইনু ভাই মুক্তিযোদ্ধা, একজন প্রগতিশীল মানুষ, টিভি স্টেশনে এসছেন সাক্ষাৎকার দেওয়ার জন্য, চোরাগুপ্তা ভাবে এসে তার উপর হামলা করা, সেই অ্যাক্টিভিজমের হাজার মানে আকাশ পাতাল পার্থক্য আছে। সুতরাং অ্যাক্টিভিজম দিয়ে সবকিছু বৈধ করা যাবে না। সাংস্কৃতিক ভাবে অনগ্রসর তৎপরতা যেগুলো, সেগুলো আমাদের নিন্দা করতে হবে এবং সেখান থেকে বিরত থাকতে হবে। তবে আমি মনে করি ধীরে ধীরে এখানকার যে প্রজন্ম আছে তারা এখানে মূলধারাতে তারা অংশগ্রহণ করবেন। অনেক ধন্যবাদ মঞ্জুরুল আজিম পলাশ এবং কাউন্সিলর মঈন কান্তি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা পরিচয় এবং সামাজিক মর্যাদার যে অনুসন্ধান বাংলাদেশি রাজনীতির ভেতর দিয়ে প্রবাসে, সেটা একটা আলোচনার একটা দিক, এবং রাজনৈতিক আশ্রয়, অভিবাসন বাস্তবতা, সেটি নিয়েও আমরা কথা বলেছি। রাজনৈতিক দলগুলোর স্বার্থ রক্ষা, ব্যক্তি স্বার্থ রক্ষা, এরকম অনেক বিষয় পেয়েছি। কিন্তু এটার পাশাপাশি এটির প্রয়োজনীয়তা নিয়েও আমরা মনে হয় যে দুজন আলোচকই কথা বলেছেন যে বাংলাদেশের গণতন্ত্র যখন সংকটে, বাংলাদেশ যখন সংকটে, তখন বিভিন্ন সময় প্রবাসী বাংলাদেশিদের যে সপ্রাণ উপস্থিতি বা সক্রিয় উপস্থিতি আমরা দেখেছি, সেটা অবশ্যই ভুলে গেলে চলবে না। এবং এই রাজনীতি যদি গঠনমূলক হয় এবং প্রকৃত অর্থে সেটির প্রয়োজনীয়তাকে যদি প্রতিষ্ঠিত করা যায় যে না, এই কারণে এই রাজনীতিটি প্রয়োজন, তাহলে সেটি করতে বোধহয় কোনো বাধা নেই। কিন্তু শুধুমাত্র ব্যক্তি স্বার্থ এবং শুধুমাত্র বিভাজনের ভেতর দিয়ে যদি রাজনীতি এগোয়, তাহলে এই প্রশ্নটি কিন্তু বারবার ঘুরে ফিরে আসবে যে আদৌ প্রবাসে বাংলাদেশি রাজনীতির প্রয়োজন আছে কিনা। প্রিয় দর্শক, সবাইকে অনেক ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখলেন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।